একটি সরকারকে মূল্যায়ন করার জন্য ৬টি মাস যথেষ্ট সময় না। একটা ষড়যন্ত্রের একটা ফ্লেভার সব জায়গায় আমরা পাচ্ছি। জনাব তারেক রহমান সাহেব যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটি প্রকৃতপক্ষে আমি দেখব যে ধীরে ধীরে ভালোর দিকে অগ্রসর হচ্ছে, তবে অর্থনৈতিক সেক্টরটাকে ততরূপ অগ্রসর হতে পারছে না। ৬ মাসে বিএনপি সরকার কোথায় দাঁড়িয়ে, বড় অর্জনগুলো কি আপনার দৃষ্টিতে? একটি সরকারকে মূল্যায়ন করার জন্য ৬টি মাস যথেষ্ট সময় না। তারপরও আমরা এই যে মূল্যায়ন করতে চাই, এই জন্য আমাদের একটি প্রবাদ আছে, প্রভাতে সূর্য দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন ক্ষমতাটি নিলেন তখন কিন্তু দেখব বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তত ভালোর দিকে ছিল না। একটি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পরে আমরা দেখব তার আগের অর্থাৎ ১৫টি বছরের যে পুরানো সরকার ছিল শেখ হাসিনা নেতৃত্বে এদেশের সকলে ওই সরকারটিকে ফ্যাসিবাদী সরকার হিসাবে আখ্যায়িত করে, এবং সেখানে আমার মনে হয় তাদের যেই অর্থনৈতিক সেক্টরে যেই অরাজকতা এবং রাজনৈতিক দিকে যে বিশৃঙ্খলা, এবং আমাদের মনে হয় এটা আমরা সবাই জানি আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ ছিল। ওই বিষয়গুলোর থেকে উন্নয়নের যে উন্নতি করার জন্য জনাব তারেক রহমান সাহেব যে পদক্ষেপগুলি নিয়েছেন সেটি প্রকৃতপক্ষে আমি দেখব যে ধীরে ধীরে ভালোর দিকে অগ্রসর হচ্ছে। যেমন আমরা যদি বিশ্লেষণ করি আইন শৃঙ্খলার অবস্থা, সেটা দেখব যে পুরোপুরি একটি বাহিনী, বিশেষ করে আমরা একটি ইনস্টিটিউশন হিসেবে যেটাকে আমরা আখ্যায়িত করি যে মানে আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টটা, সেটা কিন্তু প্রকৃতপক্ষে একদম দলীয়করণ হয়েছিল, এবং সেই ক্ষেত্রে থেকে তার জনগণের কোনো আস্থা পুলিশ প্রশাসনের উপর ছিল না। একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিশেষ করে প্রশাসনিক দিকটাও গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখব পুলিশ প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলা ছিল, আমলাদের মধ্যে চরম এলোমেলো ছিল, সেটি আমরা বলবো পুরো আমলাটি দলীয়করণ হয়ে গিয়েছিল। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা জানি আমলারা কিন্তু কখনো দলীয়করণ এমনভাবে আপনার প্রভাবিত হয় না। যেমন করে আমরা জানি আমলারা যেই সরকার যখন আসবে সেই সরকারের দিকে তাকিয়ে তাদের কর্মকাণ্ড করবে। আর প্রশ্ন হচ্ছে এই ইনস্টিটিউশনটি হচ্ছে প্রকৃতপক্ষে উন্নয়নের একটি চাবিকাঠি, কিন্তু সেইখানে আমরা দেখব যে প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে তারা নিরপেক্ষতা রাখেনি। তার প্রমাণ হচ্ছে 3টি নির্বাচন যদি আমরা দেখি, সেটা তো আছে, কিন্তু আমি বলছি যে এই 6 মাসে বিএনপি সরকার এই সব জায়গায় কি কি অবদান রাখলো? আমি সেখানে আসতেছি। এইখান থেকে আমরা দেখব যে এই উন্নতি করতে হলে তার এই সেক্টরগুলোতে সময়ের প্রয়োজন, কিন্তু 6 মাসে আমরা দেখব যে পদক্ষেপটা ভালো নিয়েছে। যেমন মনে করেন আমলাদের মধ্যে আস্থা আনার জন্য তিনি কি করেছেন, একদম এমন কোনো কাজ করেননি যে আমলাদের শাস্তির সম্মুখে এনে অর্থাৎ তাদের ভয় ভীতির অবস্থায় ফেলে দিয়েছেন, এমন কিছু করেন নাই। একদম যারা বিশেষভাবে একদম চিহ্নিত ছিল তাদের হয়তো বা একটা যে কোনো প্রক্রিয়া একটু নিরপেক্ষ দৃষ্টিতে থাকার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে আমি দেখব এই সেক্টরটা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, পুলিশ প্রশাসনও দেখব যে ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে এখন। আর সবচেয়ে বড় হচ্ছে সেনাবাহিনীর দপ্তরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে এখন থেকে আপনাদের প্রমোশন দলীয় দৃষ্টিকোণ থেকে হবে না। এটা শুধু সেনাবাহিনীর জন্য না, এই যে নিরপেক্ষতা সরকারের, সেটি পুলিশ প্রশাসনের উপরে, আমলাদের উপরে, বিশেষ করে পিএসসি রিক্রুটমেন্টগুলিও কিন্তু আমরা দেখব এই প্রভাব বিস্তার করবে। ফলশ্রুতিতে আমি দেখব এই সেক্টরটা
ভালোর দিকে অগ্রসর হচ্ছে, তবে অর্থনৈতিক সেক্টরটাকে ততরূপ অগ্রসর হতে পারছে না বিভিন্ন কারণে। সেটি সময় দিলে আমি পরে বলবো। আমরা তখন দেখবো যে কোথায় কোথায় আসলে আর একটু বেশি নজর দিতে হবে, সেরকম প্রশ্ন আপনার থাকবে। আমি এখন কামরুজ্জামান রতন, আপনি বিএনপির সদস্য, এমপি, এবং আপনি কি দেখেন যে দল আসলে 180 দিনের পরিকল্পনার মধ্যে কোথায় কোথায় বড় ধরনের অর্জন করতে পারলো, আপনি কি মনে করেন? মেঘ দেখে কি করিসনি ভয়, মেঘের আড়ালেই সূর্য হাসে। আমরা তো প্রত্যাশিত মানুষ, এবং আমি মনে করি তারেক রহমান দীর্ঘ 17 বৎসর যে বঞ্চনা, কষ্ট, মানুষ তো দুঃখ কষ্ট থেকে ঠিকই শিখে। অ্যাকচুয়ালি তো আমাদের গণতন্ত্রের নামাবলিতে ফেসিস্ট কায়দায় যা হয়েছে বাংলাদেশে, এ নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে, মানুষ ভুক্তভোগী হয়েছে, কেউ বেঁচে আছে, কেউ গুম হয়েছে। আজকের যে পরিস্থিতিটা, মানুষের একটা প্রত্যাশিত জায়গায় এবং জনগণের প্রত্যক্ষ ভোটেই কিন্তু তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বটা পেয়েছেন। তো এত দুঃখ কষ্টের পরে মা হারালেন, এখানে ইমোশন আছে, যৌক্তিকতা আছে, ফেসিস্টের রেখে যাওয়া একটা ক্ষণভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে, এবং স্যার যেটা বলছিলেন আইন শৃঙ্খলার পরিস্থিতি, কাদেরকে নিয়ে উনি দায়িত্বটা নিলেন। আমরা বলবো না সবাই খারাপ, কেউ চাপে পড়ে করেছে, কেউ অতি উৎসাহিত করেছে। যারা করেছে, যে কতগুলো নাম সামনের সাথে সম্মুখ সারিতে, ওরা চলে গেছে, বাট ওরা যে যেখানেই থাকুক, ওদের একটা হিংস্র একটা সবল তো একটা সাপের, কিন্তু সব সাপ কিন্তু সবল দেয় না, তাদের নিঃশ্বাস প্রশ্বাসও কিন্তু অনেক সময় বিষাক্ত থাপা। এই যে থাবার যে সার্বিক দিক থেকে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে ফেলিউর করার জন্য তারেক রহমান কিন্তু এখনও সব জায়গায় বলে বেড়াচ্ছে যে একটা ষড়যন্ত্রের একটা ফ্লেভার সব জায়গায় আমরা পাচ্ছি। এটা দুটা কারণে। একটা হলো বাংলাদেশের সরকার যেভাবে ক্ষমতায় গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসুক, পরক্ষণে কিন্তু তার পিছনে কিন্তু একটা সমালোচনা থাকবে, তার ছিদ্র অন্বেষণ থাকবে, তার ভুল ত্রুটি এগুলো থাকবে, এটা স্বাভাবিক। রাজনীতিতে সমালোচনা, গণতন্ত্র, এটা সৌন্দর্য। ওটাকে আমরা মেনেই পার্লামেন্টের 2টা সেশন আমাদের গেল, এবং এখানে যতই বিরোধিতার পরেও কিন্তু সবাই প্রাণবন্ত একটা আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সমাপ্ত হয়েছে। আমরা জানি প্রেসিডেন্ট ইলেকশনের সামনে আরেকটা অধিবেশন বসছে। তো বর্তমান যে বিরোধী দল এবং আমাদের এনসিপি ভাইয়ারা যেভাবে গভর্নমেন্টকে সজাগ করে সেটা যদি সত্য হয় এবং বাস্তবতার এবং ওনাদের সাজেশনসগুলো কিন্তু আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলছে যে আপনাদের যেটা গঠনমূলক বা আমার চেয়ে ভালো যদি চিন্তা থাকে আপনারা আমার সাথে শেয়ার করেন। আমরা প্রতিটা মানুষের শেয়ারিংয়ের মধ্যে দিয়ে আমরা জাতির জন্য একটা প্রত্যাশিত একটা ভালো একটা শাসন দিই, সুশাসন দিই। তো সেই ক্ষেত্রে 6 মাস, আমি বলবো না 6 মাস একেবারে যে অবস্থা রেখেছে 6 মাস কিন্তু সময় না। আবার আমি আমার কাজের মধ্যে আমি উত্তরণের চেষ্টা করলাম কিনা, এবং সেটা এফিশিয়েন্টলি এবং সততার সহিত জনগণ দেখবে যে চেষ্টা করছে কিনা। তো এই চেষ্টাটার মধ্যে আমি মনে করি তারেক রহমানের নিজের কিচ্ছুতা সাধন এবং তার যে একটা সিম্পল লাইফের মধ্যে দিয়ে এবং সব কিছুর মধ্যে দিয়ে ওনার যে বাস্তবতার মধ্যে কি যে আমার যেখানে যা আছে, ওনার পোশাক আশাক থেকে আরম্ভ করে খাবার দাবার থেকে আরম্ভ করেন, যদিও আপনারা বলতে পারেন এটা তো রাষ্ট্রের সমস্ত চাওয়া পাওয়ার এইটাই তো মূল কারণ হতে পারে না, সেটাও ঠিক। কিন্তু একটা মানুষের আচার আচরণ, আপনার রাষ্ট্রের যে বিভিন্ন ব্যয়বার যেইভাবে রাষ্ট্র আমরা পেলাম, উনি পেলেন, তারপরে যে ওইখানে কোনো বাগাড়ম্বর নেই এবং ওইখানে কোনো আতিশয্য নেই, আলোকসজ্জা নেই, সব কিছুর মধ্যে একটা পরিমিত একটা কিচ্ছুতার যে জীবন, এবং সব কিছুর মধ্যে যেই জায়গা আমি পেলাম ওর থেকে টেনে উত্তরণের যে ওনার যে চেষ্টাটা, আমি মনে করি 6 মাস অবশ্যই উনি এক জায়গায় দাঁড়িয়েছেন। এবং যেমন বিদ্যুতের ব্যাপারে দেখেন, এই যে গ্যাসের যে সংকটটা, উনি কিন্তু বলেছেন 5 থেকে 6 দিন। দেখেন গতকাল থেকে আজকেও কিন্তু আমাদের উত্তর কিন্তু উন্নতিটা হয়েছে। যেখানে অ্যাক্সিডেন্ট হবে, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে তো কারো হাত থাকে না। আমরা এক কথায় বলতে চাই যে তারেক রহমান ওনার প্রচেষ্টাটা এবং ওনার টিমের যে প্রচেষ্টাটা, এইটার মধ্যে আন্তরিকতা এবং যোগ্যতা, সর্বোপরি সততার সহিত, এবং যেই সেক্টরে আমি মনে করি যে আমার এক জায়গায় জ্ঞান নেই, কিন্তু আমি যদি স্যারের থেকে জ্ঞানটা নেই, সেখানে তো আমি ছোট হয়ে যাব না, আমার এমপিশিপটা চলে যাবে না। এই যে মানসিকতা তারেক রহমান সাহেবের মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমি অবশ্যই ওনার কর্মী হিসাবে আমি পজিটিভলি দেখি। সবাইকে উনি ভ্যালুস দিয়ে উনি যেটা আগামী দিনের আলোকিত বাংলাদেশের জন্য যা চিন্তা করছেন এবং চিন্তার সাথে সাথে যেভাবে বাস্তবায়নের জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন, আমি জাতিকে অবশ্যই আমি আশাবাদী জাতি হিসেবে দেখতে পাবো।